প্রথমে একটা ডিসক্লেইমার, সেটা হচ্ছে প্রথম ওয়ানডেতে মাহমুদুল্লাহ রিয়াদের ইনিংস এবং তৃতীয় ওয়ানডেতে মাহমুদুল্লাহ রিয়াদের ইনিংস দুটোকেই যারা ভালো ইনিংস মনে করেন, একই রকম ইনিংস মনে করেন, তাদের জন্য এই আলোচনাটা না। দয়া করে আপনার টাকা দিয়ে কেনা ইন্টারনেট নষ্ট না করে আপনি স্কিপ করে চলে যান। এই ভিডিও আপনার জন্য না, বাদ বাকি যারা আছেন তারা থাকেন, শোনেন। 321 এই রানটা ওয়েস্ট ইন্ডিজ থার্ড ওয়ানডেতে চেজ ডাউন করেছে 25 বল হাতে রেখে, কনভিনসিংলি জিতেছে। অর্থাৎ আইডিয়ালি বাংলাদেশ 350 করলেও হারতো। ক্রেডিট গোজ টু বাংলাদেশের ব্যাটসম্যান ব্যাটিং ইউনিট 321 পর্যন্ত যাওয়ার জন্য। ডিসক্রেডিট গোজ টু বাংলাদেশের বোলার্স, স্পেসিফিক্যালি স্পিনার্স। ফার্স্ট ব্যাটিং এর কথা আমি আসি। তানজিদ তামিম 0 করে আউট হয়েছেন, দ্যাট ইজ ফাইন। 20 বলে কিংবা 19 বলে 4 রান করার চাইতে 0 করা ভালো। লিটন দাস আরেকটা 0। লিটন দাসকে নিয়ে আলাদা করে একটা ভিডিও আমি বানাবো। এই ভিডিওতে লিটনকে নিয়ে কোনো কথা বলছি না। সৌম্য মিরাজের পার্টনারশিপ, একবারের জন্য চিন্তা করেন তো, ফার্স্ট ম্যাচে মিরাজের 100 বলে যে 70 বা 102 বলে 71-72 ওই ইনিংস, আর 73 বলে 77 ইনিংস, পার্থক্যটা কতখানি? দুটো ইনিংসেই বাংলাদেশ ম্যাচ হেরেছে, কিন্তু ভালো ইনিংস খেলে, ভালো পার্টনারশিপ করে দলকে যে বড় রানের দিকে নিয়ে যাওয়া যায়, নেয়াটাই এখনকার দিনের ক্রিকেট, সেটা তৃতীয় ওয়ানডেতে প্রমাণ হয়েছে। প্রথম ওয়ানডেতে মিরাজের ওই ইনিংস যে বাজে ইনিংস ছিল সেটাও প্রমাণ হয়েছে। সৌম্য, হি প্লেড হিজ পার্ট। মিরাজ এবং সৌম্য দুজনে যদি ইনিংস আরো বড় করতে পারতেন, আরো ভালো খেলতে পারতেন, আরো বিগ শট খেলতে পারতেন, আরো বড় স্ট্রাইক রেটে রান করতে পারতেন, উড হ্যাভ বিন ডিফারেন্ট সিনারিও। এখন একটা প্রশ্ন রাখি আপনাদের কাছে। 30 ওভার শেষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের রান কত ছিল, তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের রান কত ছিল? অলমোস্ট আইডেন্টিক্যাল। 29 ওভার শেষে থার্ড ওয়ানডেতে বাংলাদেশের রান ছিল 169, 3 উইকেটে। প্রথম ওয়ানডেতে ছিল 30 ওভার শেষে 162, 3 উইকেটে। খেয়াল করেন, একদম আইডেন্টিক্যাল সিচুয়েশন। 30 থেকে 40 এই ওভারে, এই 10 ওভারে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ কত করেছিল? 48। তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ এই 10 ওভারে কত করেছে? 47। পার্থক্যটা তৈরি হয়েছে পরবর্তীতে শেষ 10 ওভারে। ফার্স্ট ম্যাচে শেষ 10 ওভারে বাংলাদেশ করেছিল 84। রিয়াদ জাকের মিলে ইনিংস খেলেছিলেন, 100 বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন, সেটা আসলে বেসিক্যালি কোনো কাজে আসেনি। 350 উইকেটে তারা 300 করতে পারেনি, যে কারণে ওই ইনিংসগুলোকে আমি বাজে ইনিংস বলেছিলাম, বা দলের জন্য কোনো কাজে লাগেনি এরকম কিছু ইনিংস হিসেবে ট্রিট করেছিলাম। এখনো তাই করি আমি। শেষ ওয়ানডেতে শেষ 10 ওভারে বাংলাদেশ 104 রান বোধহয় করেছে। এই 104 রান আর আগের ম্যাচে 84 রান, পার্থক্যটা দেখেছেন? আগের ম্যাচে বাংলাদেশ করেছে 294, এই ম্যাচে 321 করেছে। বাংলাদেশ ম্যাচ হেরেছে, কিন্তু এই যে পার্থক্যগুলা, ব্যাটিং এর পার্থক্য, সেটা কেন তৈরি হয়েছে? এজন্যই শুরুতেই বলেছিলাম যে প্রথম ম্যাচে রিয়াদের 44 বলে 50 ইনিংসকে যারা ভালো ইনিংস বলেন, এবং এই পার্টিকুলার শেষ ম্যাচে 62 বলে যে 80+ ইনিংসটাকে একই সঙ্গে একই রকম ভাবে ট্রিট করেন, যে ফার্স্ট ম্যাচের মতো রিয়াদের এই ইনিংসটাও একই রকম ইনিংস, এই আলোচনা তাদের জন্য না। রিয়াদের এই ইনিংসটার সাথে জাকের আলীর সাপোর্ট বাংলাদেশকে 320 পর্যন্ত নিয়েছে। হ্যাঁ, 320 রান এনাফ ছিল না, সেটা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং এই প্রমাণ হয়ে গেছে। সো তাহলে এখানে মূল বিষয়টা কি দাঁড়াচ্ছে? মূল বিষয়টা দাঁড়াচ্ছে বাংলাদেশ যেভাবে ব্যাট করছে, 320-এর উইকেটে গিয়ে তাদের 320ই করতে হবে, 300 করে পার পাওয়া যাবে না। বড় দল বাদ, ওয়েস্ট ইন্ডিজের মতো মাঝারি সারের দলের সঙ্গে পারবে না। 350 উইকেটে 350 করতে হবে। অনেকে ভালো ইনিংস খেলবেন, 130, 25, 40 স্ট্রাইক রেটে ব্যাট করবেন, কিন্তু রান যেটা উইকেট অনুযায়ী করা দরকার সেটা করতে হবে। আফিফ, আমার মনে হয়েছে যে আফিফকে যে দলে নেওয়া হয়েছে সেটা তো কোনো ভিত্তি নেই, এটা আমি আগেই বলেছিলাম। ফার্স্ট দুটো ম্যাচে মোটামুটি তিনি দলকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছেন, থার্ড ম্যাচে খুব বাজে ইনিংস খেলে আউট হয়েছেন। এর বাইরে ব্যাটিং বা পুরো ব্যাটিং ইনিংস নিয়ে আর কিছু বলার নেই। লিটনকে নিয়ে তো আলাদাভাবে কথা বলবো, সেটা বললামই। বোলিং, যদি ভুল না করি, বাংলাদেশের 3 স্পিনার 2 ওভারে আফিফের 19, তারপরে মিরাজ, নাসুম এবং তার সঙ্গে হচ্ছে রিশাদ, এই 4 জন স্পিনার মিলে 29 ওভারে 200+ রান দিয়েছেন। তাদের বোলিং ইকোনমি 7.25। মূলত 3 স্পিনারই বাংলাদেশকে ম্যাচ হারানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন। এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে সাকিব আল হাসানের অভাবটা টের পাওয়া যাচ্ছে, কারণ ভালো ব্যাটিং উইকেটে বা
স্পোর্টিং উইকেটে বাংলাদেশের স্পিনাররা এক্সেপ্ট সাকিব আল হাসান, হোয়াইট বলের স্পিনাররা, সেটা মিরাজ হোক, নাসুম হোক, তাইজুল হোক, কেউই ভালো না, কেউই উইকেট বের করতে পারেন না। উইকেট বের না করতে পারলেও রান যে কন্টেন্ট করার ব্যাপার সেটাও পারেন না। এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তৃতীয় ওয়ানডেতে এক্স্যাক্টলি এই ঘটনাটা ঘটেছে। ফার্স্ট ম্যাচেও অলমোস্ট একই ঘটনা ঘটেছিল। আপনি খেয়াল করে দেখেন যে ফার্স্ট ওয়ানডের সেঞ্চুরিয়ান রাদারফোর্ড আউট হয়ে গেছেন। শাই হোপ ওয়েস্ট ইন্ডিজের এই লাইন আপের বেস্ট ব্যাটসম্যান আউট হয়ে গেছেন। ব্র্যান্ডন কিং শুরুতে একটা ভালো ইনিংস খেলার বা দ্রুত রান তোলার ইঙ্গিত দিচ্ছিলেন, রান আউটে উইকেট ড্রেসিং রুমে ফিরে গেছেন। আপনি যখন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপের সেরা 3 ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়েছেন, ওই ব্যাটিং লাইন আপ 4 উইকেট হারিয়ে ফেলেছে, তখন যে ধরনের প্রেশার দেওয়ার কথা, যে ধরনের রান কন্টেইন করার কথা, অপোনেন্টকে যেভাবে চেপে ধরার কথা, বাংলাদেশের বোলাররা সেটা পারেনি। সেখানে ক্যাপ্টেন্সিরও দায় রয়েছে ব্যর্থতার। ক্যাপ্টেন ওই প্রো অ্যাক্টিভ ক্যাপ্টেন্সি দেখাতে পারেননি। 6 নম্বরে নেমে আমির জঙ্গ, নাম শুনেছেন জীবনে? আমি ভাই শুনি নাই। আমির জঙ্গ নামে এক প্লেয়ার 83 বলে 100 রানের নট আউট ইনিংস খেলে বাংলাদেশকে ম্যাচ হারিয়ে দিল। গুরুকেশ মোইতে অ্যাকচুয়ালি হি বোলার, লেফট আর্ম অর্থোডক্স, সেই প্লেয়ার 31 বলে 44 করে বাংলাদেশকে ম্যাচ হারিয়ে দিল। শেষ 13 ওভারে 100 বেশি রান দরকার, 6 উইকেট চলে গেছে। রোস্টন চেইজ যখন আউট হলেন 37 ওভার 1 বলে, তখনও আমার এক্সপেকটেশন ছিল বাংলাদেশ এই ম্যাচ বের করে নেবে, পারেনি তারা। এবং বাংলাদেশ যে বোলিং লাইন আপটা সাজিয়েছিল, এক পেসার কমিয়ে এক্সট্রা স্পিনার বাড়িয়ে, দ্যাট ওয়াজ এ রং স্ট্র্যাটেজি। স্পিনাররা এত ছোট মাঠে, যেখানে স্ট্রেইট ছোট, স্কোয়ার অফ দ্য উইকেট ছোট, সেইখানে বাংলাদেশের স্পিনাররা যারা আইডিয়ালি ভালো ব্যাটিং উইকেটে কার্যকর না, তাদেরকে আপনি কিভাবে এনগেজ করান? মিরাজ বিশ্বকাপের পরে 12টা ওয়ানডে খেলেছেন। বিশ্বকাপের পরে মিরাজ 12টা ওয়ানডে খেলেছেন। নিউজিল্যান্ড, আফগানিস্তান, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ। 12 ওয়ানডেতে 5 ম্যাচে কোনো উইকেট পান নাই। 12 ম্যাচে 5 ম্যাচে উইকেট পান নাই, সব মিলে উইকেট 8টা। মিরাজ বাংলাদেশের এই মুহূর্তে প্রিমিয়ার স্পিনার হোয়াইট বল ক্রিকেটে। এখন এই হচ্ছে অবস্থা। সো এই যে অভাবটা, সাকিব আল হাসানের অভাবটা, এটা স্পষ্ট। তবে সেই আলোচনা করে লাভ নাই, কারণ সাকিবের বিকল্প তো কেউ নাই, কখনো তৈরিও হয় নাই, আগামীতে হবে সেই সম্ভাবনাও নাই। যারা আছেন তাদের পারফরমেন্স হরেবল, এক কথায় হরেবল। এবং স্পিনাররা মূলত রান চেক দিতে না পারা, যেটা আমি আগেই বলছিলাম, উইকেট তুলতে না পারা, এগুলো অপোনেন্টকে চেপে বসার সুযোগ দেয়। এবং ওয়েস্ট ইন্ডিজ সেটা করেছে, তারা তাদের সুযোগ নিয়েছে, ম্যাচ জিতে বের হয়ে গেছে। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে খুব ভালো, ওয়েস্ট ইন্ডিজ এই মুহূর্তে ওয়ার্ল্ড ক্রিকেটে কোনোভাবেই টপ দল না, মাঝারি মানের দল, বাংলাদেশের অলমোস্ট সমমানের দল, কিছু ক্ষেত্রে পিছিয়ে থাকা দল। সেই দল বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে দিল। ভালো ব্যাটিং উইকেটে, মিরপুর টাইপ উইকেট হতো, ওয়েস্ট ইন্ডিজ হয়তো 3 ম্যাচই হারতো, কারণ বাংলাদেশের যে ধান খেতে খুব ভালো বল করে। কিন্তু ভালো ব্যাটিং উইকেটে বাংলাদেশ ইকুয়ালি ফেল করে, বোলিং ব্যাটিং দুই দিক দিয়ে। নইলে 350-এর উইকেটে বাংলাদেশ 321 করতো না। আমি বলছি না বাংলাদেশ খারাপ ব্যাট করেছে, বাংলাদেশের স্ট্যান্ডার্ডে ভালো ব্যাট করেছে। বাংলাদেশের যে পাওয়ার হিটিং অ্যাবিলিটি, যে বিগ হিটিং অ্যাবিলিটি, সেই অনুযায়ী 321 করেছে, দ্যাট ইজ ফাইন, ওই পর্যন্ত যাওয়া যায়। কিন্তু এরপরে 330-40 ওই পর্যন্ত তো যেতে পারেনি। যে কারণে আনকোরা প্লেয়ারদের নিয়েও একজন ডেবিউট্যান্টের সেঞ্চুরিতে বাংলাদেশ 321 ডিফেন্ড করতে পারেনি, ম্যাচ হেরেছে 46 ওভারে। এটা বাংলাদেশের বোলিং দুর্বলতার সবচেয়ে বড় উদাহরণ। 321 করেও বোলাররা সেটা ডিফেন্ড করতে পারেনি, ব্যাটসম্যানের রানটা ডিফেন্ড করতে পারেনি, এবং 4 ওভার বাকি থাকতে ম্যাচ হেরে হোয়াইট ওয়াশ হয়েছে। দ্যাট ইজ প্যাথেটিক।